নমস্কার, আমি রুবি আর আমার প্রবাসী জীবন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমরা যে শহর থাকি মানে ইতালির ট্রিয়েস্তা শহরে কেন্দ্রস্থলে অবস্থিত সবচেয়ে সুন্দর একটি পার্কে আপনাদেরকে আজকে নিয়ে যাব। এখান থেকে পুরো শহরের ভিউটাও খুব সুন্দর দেখা যায়। দেখুন, কারণ এটা একটি স্মারক উদ্যান, যেটি অনেক উঁচু একটি পাহাড়ের উপর অবস্থিত। তাই জন্য পাহাড়ের উপরে চড়াই রাস্তা দিয়ে উঠলে পার্কের ভিউ নিতে নিতে পুরো শহরের ভিউটাও খুব সুন্দর দেখা যায়। তাই গ্রীষ্মের এক বিকালে আমরা বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্যে। ইতালিতে এই পার্কটির নাম পার্কো ডেলা রিমেম্বরান্সা, যেটা ইংরেজিতে মানে হয় পার্ক অফ রিমেম্বরেন্স। মানে এটা স্মৃতি উদ্দেশ্যে বানানো হয়েছে পার্কটা, তাই এটাকে বলা যায় স্মারক উদ্যান। আর এই যে সিঁড়ি ধাপে ধাপে আমরা যে পাহাড়ের উপরে উঠে যাচ্ছি, সেই পাহাড়টির নাম কোলে দি সান গিয়েস্তো। সত্যি কথা বলতে গেলে খাড়া পাহাড় এই সিঁড়ি না থাকলে ওঠা খুবই কষ্ট হয়ে যেত। তবে যাই হোক, বিদেশে যে কোনো পর্যটন স্থানে খুব সুন্দর যোগাযোগ বা যাতায়াতের ব্যবস্থা থাকে। আর এই পার্কটা আসার জন্য তো আমাদের বাড়ি থেকে হাঁটা পথে 20 মিনিটে আমরা চলে এসেছি। খুবই কাছে ছিল আমাদের বাড়ি থেকে। আমাদেরকে তো আগেই বলেছি আমাদের ট্রিয়েস্তা শহরটা কতটা সুন্দর। সমুদ্র এক পাশে, আরেক পাশে পাহাড়, আর বাড়িঘরগুলো ধাপে ধাপে সমুদ্র থেকে পাহাড়ের উপর উঠে গেছে। তাই যখন আমরা এই পাহাড়ের উপরে পার্কটায় এসেছি, তখন এখান থেকে খুব সুন্দর পুরো সিটটার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন কত বাড়িঘর ধাপে ধাপে উঠে গেছে পাহাড়ের উপরে। অসাধারণ লাগছিল ভিউটা। আর এখানে আপনি বসে চিল করতে পারেন। এই যে একটা ফাউন্টেন আছে, ফাউন্টেনের নিচে বসার জায়গাও আছে। তবে এটা যেহেতু স্মারক উদ্যান, তাই সর্বত্রই এখানে যে ভাস্কর্যগুলো দেখছেন সেগুলো কারোর না কারোর স্মৃতির উদ্দেশ্যে অর্পিত। চলুন রাস্তায় যেতে যেতে আপনাদেরকে একটু ইতিহাসটাও বলি। এই যে পার্কের রাস্তা, তার দুই ধারে গাছগুলো দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা গাছের নিচে এই যে নামগুলো লেখা আছে, এগুলো কোনো না কোনো বীর সৈনিকদের, যারা প্রথম বিশ্বযুদ্ধ বা পরবর্তীকালে যুদ্ধে শহীদ হয়েছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই পার্কটা বানানো। প্রত্যেকটা পার্কে এই পাথর রয়েছে, তার উপরে উপরে একটা করে গাছের ছায়া। যারা বা যাদের বাড়ির মানুষজন এই শহরে থাকেন বা কাছাকাছি থাকেন, তারা এসে মাঝে মধ্যে এখানে দেখছি ফুলও দিয়ে যান। কিন্তু আদতে খুবই ছোট, 15-20 মিনিটে পুরো পার্কটা আমাদের ঘোরা হয়ে গেছে। আর পিছনের রাস্তা দিয়ে এবার ভাবছি সিটি সেন্টারের দিকে নামবো। তো চলুন ওই রাস্তাটাও আপনাদেরকে দেখাই। শুনলেন পাখির আওয়াজ? কি শান্তির জায়গা, কি বলবো, প্রাণ মন সব জুড়িয়ে যায়। চলুন ফেরার রাস্তায় এই যে দেখছেন, এটা প্রথমে ভাবছিলাম আমরা একটা ওয়াচ টাওয়ার বা লাইট হাউস কিছু, বাট পরে কাছের সামনে থেকে গিয়ে মনে হলো এটা যেন কারাগারের মতো। যদিও এখন কনস্ট্রাকশন হচ্ছে বলে গেটটা বন্ধ, আমরা ভিতরটুকু দেখতে পারলাম না। তো চলুন এই রাস্তাটা দিয়ে কখনো আসিনি আগে, এদিক দিয়েই আমরা সিটি সেন্টারের দিকে বেরিয়ে যাই। আর এখানেই একটা ক্যাথেড্রাল রয়েছে, চার্চ রয়েছে, যেটার নাম সান গুইস্তো চার্চ। তো এটাও একবার দর্শন করা হয়ে গেল। ইতালির প্রত্যেকটা শহর, সে যতই ছোট হোক কি বড় হোক, সেখানে দেখার জন্য এত কিছু থাকে যে আমরা এখন নিজেদের শহরেরই সব জায়গা ঘুরে দেখে উঠতে পারিনি এই কয়েক মাসে। নতুন একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ঠিক সিটি সেন্টারে। এই হচ্ছে আমাদের ইউনিটি স্কোয়ার। আমরা তো জানেন, নিশ্চয়ই দেখিয়েছিলাম প্রথম ব্লগে, যে এখানেই আসতে হয় আমাদের রেজিস্ট্রেশন করতে। সমস্ত অফিসিয়াল কাজকর্ম এখানেই হয়। তো এই যে সিটি সেন্টার, আর তার সামনেই হচ্ছে সমুদ্র। তো চলুন এখন একটু সমুদ্রের ধারে গিয়ে বসি, একটু সময় কাটাই। আর দেখুন পড়ন্ত রোদের আলোটা পড়েছে, এই বিল্ডিংটা কেমন সোনার মতো চকচক করছে। জানি না ওই প্লেটগুলো তো গোল্ড প্লেট কিনা। অসাধারণ লাগছিল দেখতে।
কালকে আমরা এইখানে এলে আরো কাছে থেকে বোটটা দেখতে পেতাম। জল দেখা কত কি তো মাছ দেখো নিচে। হ্যাঁ মাছ দেখা আছে না, যদি এখানে জলটা তো পরিষ্কার নেই, তাও ভালোই মাছ দেখা আছে। জাল নিয়ে উঠলেই প্রচুর পেয়ে যাবে, 4টা পেয়ে যাবে। পাখলে নামবে না ইতালি আসার পর থেকে পিৎজার সাথে একটা অন্যরকম ভালোবাসা হয়ে গেছে। তাই বিকালবেলায় বেরিয়েছিলাম, পার্ক ঘুরে সমুদ্রের ধারে হাওয়া খেয়ে একটা পিৎজা নিয়ে চলে এসেছি বাড়ি। আর হ্যাঁ, ইতালিতে এই সামারে সবচেয়ে বেশি যেটা চলে সেটা হচ্ছে এই তিরামিসু আইসক্রিম। ইতালি যারা ঘুরতে আসবেন তারা জিলেটো ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। ইতালির আইসক্রিম খুব ফেমাস, আর স্পেশালি তিরামিসু। আগে যখন ইতালি ঘুরতে এসেছিলাম তখন আমি এসব জানতাম না, কিন্তু এখন এখানে থেকে আরও বেশি জেনেছি ব্যাপারটা। ভাবছেন এই এত বড় ক্যানটা কত দাম নিয়েছে? আমরা এটা সুপার মার্কেট থেকে কিনেছি মাত্র 3 ইউরো দিয়ে, মানে ধরে নেন 700 টাকা মতো। কিন্তু যখন আপনি কোনো একটা দোকানে কিনতে যাবেন, জাস্ট একটা কোন আপনাকে মোটামুটি 6 ইউরো মতো নিয়ে নেবে। তো যাই হোক, ট্যুরিস্ট হিসাবে তো কোনই কেনাটাই সুবিধার, কিন্তু আমরা যখন বাড়িতে আছি তখন এরকম বড় বক্স কিনে নেওয়াটাই অনেক সুবিধার হয়। যখন ইচ্ছা ফ্রিজ থেকে বার করে আনে খান, আর গরমে এটা প্রচণ্ড ভালোও লাগে। ইতালির এই সামারে যখন বাইরে 35 ডিগ্রি টেম্পারেচার, তখন বাইরে থেকে ঘুরে এসে 3টে স্কুপ না খেলে সত্যি প্রাণ মন কোনোটাই ঠান্ডা হয় না। আমরা দুজনে এখন তিরামিসু নিয়ে বসে পড়েছি। পার্টি এই ফেভারিট কোকা কোলা, ইটালিয়ান কোকা কোলা। কোকা ভিতরে আছে। কেন এটা শুধু কোলা? এটা এখানকার কোলা। হ্যাঁ, দেখি পিজাটা কেমন, আমাদের কেবাব পিজা। বাহ, গ্রিল করা চিকেন, এটা টেস্ট করবো প্রথমবার, দেখি কেমন লাগছে। গরম করতে দিই মাইক্রোওভেন একটু। বলো কেমন লাগলো? ভালো, কিন্তু এক্সপেকটেশন থেকে কম। তুই একবারে রিভিউ খারাপ দিয়ে দিলে যা। অ্যাটলিস্ট নর্মাল পিজার থেকে ডিফারেন্ট, গ্রিল চিকেন আছে বলে। এগুলো হচ্ছে চিকেন পোড়ানো। চিকেনটা একটু টেস্টি হলে ভালো হতো। চিকেনটা একটু নর্মাল, তাই অন্য কোনো দোকানে ট্রাই করবো আমরা। ইন্ডিয়ান পিজার সাথে কোনো সম্পর্কই নেই। আসলে ইটালিয়ান পিজা ইন্ডিয়ান পিজা পুরো 100% ডিফারেন্ট একের প্রতি। ব্রেড কোয়ালিটিটা একটু ডিফারেন্ট। এটা থিকনেস একদম রুটির মতো, আর আমরা যেটা ইন্ডিয়াতে পিজা খাই ওটা এইরকম মোটা, এইরকম চিজের লেয়ার। এতে চিজ প্রায় নগণ্য, মানে রুটির উপরে একটু সস দিয়ে লাইট ওয়েতে বানানো। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।